আমাদের কে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আম আমি আপনাদের মাধ্যমেই দেশবাসীকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। তারই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছে এবং আমি এই দিনে স্মরণ করতে চাই সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ এবং সম্ভ্রমের বিনিময়ে আমরা আজকের এই প্রিয় বাংলাদেশকে পেয়েছি। এটি খুবই একটি গর্বের বিষয় যে আ বাংলাদেশ আজকে আ শান্তিরক্ষা মিশনে আ আবারও নতুন করে ১ম স্থান অধিকার করতে পেরেছে। এটি অবশ্যই খুব একটি গর্বের বিষয় আমাদের জন্য এবং আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর যে পেশাদারিত্ব রয়েছে এবং তাদের যে ডেডিকেশন রয়েছে কাজ করার জন্য, আ এখানে শুধুমাত্র আমরা শান্তি রক্ষার জন্য যে যাচ্ছি, শুধুমাত্র প্রোটেকশন এর কাজ যে আমরা করছি শুধু তা নয়। তার সাথে, সাথে তাদের সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে তাদেরকে যেভাবে সহায়তা করার জন্য একটা যুদ্ধ বা একটা সংঘাতের পরবর্তীতে কিভাবে তাদের স্ট্রাকচারটাকে তৈরি করা যেতে পারে, তাদের বিভিন্ন সংস্থাপনা তৈরি করা অথবা তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা, চিকিৎসা বা খাদ্য যতটুকু সম্ভব হয় সেই সেবাটা দেওয়া এবং আমাদের বাংলাদেশের যে শান্তি রক্ষা মিশনে যারা কর্মরত রয়েছেন তাদের এই ডেডিকেশন বা তাদের এই সিনসিয়ারিটি এবং কাজের প্রতি ইন্সপিরেশনের জন্যই হয়তোবা আমরা আবার এখানে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমি সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং এই সাথে আমি দেশবাসীকে জানাই আমাদের সশস্ত্র বাহিনীর শুভেচ্ছা। দেশের মানুষের যে ভালোবাসা আমাদের জন্য, সেজন্য আমরা কৃতজ্ঞ এবং এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আপনি শান্তিরক্ষা মিশনের কথা বলছেন। এ বিষয়ে আমি বলতে চাই বাংলাদেশ কেন মানে এই নামটা অর্জন করতে পেরেছে, এই সুনামটা অর্জন করতে পেরেছে বা অন্যান্য দেশের চাইতে কেন বাংলাদেশ আ সবার চাইতে ভালো করছে। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের যেই মানসিকতা, অ্যাটিটিউড এবং গুড হিউম্যান কোয়ালিটি এই জিনিসগুলো হচ্ছে মিশন এরিয়াতে আমাদের দেশকে, দেশের ভাবমূর্তিকে ধরে রেখেছে। যেখানে আপনারা জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা অন্যান্য দেশের মানুষের কাছ থেকে অনেক বেশি আন্তরিকভাবে উপস্থাপন করতে পারে। তাদের সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের সাথে আন্তরিকতার সহিত মিশতে পারে। এবং আমাদের যেই কাস্টমস এবং এটিকেটস আছে যে অতিথিপরায়ণতা, মানুষের সাথে সহজভাবে মিশে যাওয়া, এই গুণাগুণগুলি আমাদের মিশন এরিয়াতে আমাদেরকে অন্যান্য দেশের চাইতে ভিন্নভাবে তুলে ধরেছে। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী লেবাননে এবং ভূমধ্য সাগরে মিশন এরিয়া নিয়োজিত আছে এবং অত্যন্ত সুনামের সাথে তারা মিশন এলাকার সবার মন জয় করেছে। আপনি জেনে খুশি হবেন যে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত আমার সাথে কথা হয়েছিল। উনি আমাদের বাংলাদেশের নারী সদস্যদেরকে আরো বেশি দেখতে চান মিশন এরিয়াতে। কারণ নারী সদস্যরা মিশন এরিয়ায় তাদের মন অত্যন্ত জয় করেছে এবং তারা মানে বাংলায় গান গায় পর্যন্ত। তারা বলে যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ মানুষের যে ব্যবহার এবং তাদের যেই বোঝার ক্ষমতা, এটা বাংলাদেশের ভাবমূর্তি অন্যরকম ভাবে তুলে ধরেছে। এবং আপনি জানেন বাংলাদেশ নৌবাহিনী এই পর্যন্ত ৩০টি দেশে মিশন করেছে। তার প্রায় ৫,৯৯৮ জন সদস্য এবং নারী সদস্য রয়েছে তার মধ্যে ২০ জন এবং বর্তমানে ৮টি দেশে ৩৪৩ জন নৌ সদস্য মিশন করছে এবং সশস্ত্র বাহিনীর প্রত্যেক সেনা, বিমান বাহিনী প্রত্যেক সদস্যকে মিশন এরিয়ায় আরো বেশি চাচ্ছে। এটা আমি মনে করি আমাদের দেশের মানুষের যে লিডারশিপ, যে আতিথেয়তা এবং যে অ্যাটিটিউড, এটার কারণেই আমরা আসলে অন্যান্য দেশের কাছে আমাদের দেশকে তুলে ধরতে পেরেছি, আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ।
এখন কথা হচ্ছে আপনার কাছে আমি যেটি জানতে চাই, 138টি দেশের মধ্যে 46তম স্থান, এটি একটি বড় বিষয়। এবং আমরা জানি যে বাংলাদেশের চেয়ে ধরেন সামরিক শক্তি বলেন বা অর্থ বা অন্যান্য শক্তিতে অনেক বড় বড় জায়ান্টরা রয়েছে, তার মধ্যে বাংলাদেশ এই যে 46তম স্থানে সারা বিশ্বে, এটির পিছনে ঘটনাটা কি, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি আজকের এই সশস্ত্র বাহিনী দিবসে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই আমাদের বাঙালির জাতির জনক শেখ মুজিবুর রহমানকে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং আপনি যেটা বললেন যে সশস্ত্র বাহিনীতে আমাদের যে এগিয়ে যাওয়াটা যেটা শুরু হয়েছিল, তা কিন্তু শুরু হয়েছিল, আমি যদি মুক্তিযুদ্ধের দিকে চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখবেন যে শুরু হয়েছিল কিন্তু খুব শূন্য থেকে। আমি বিমান বাহিনীর কথা যদি এখানে বলি, আমাদের বিমান বাহিনী কিন্তু তৎকালীন মুক্তিযুদ্ধে একটি কিলো ফ্লাইট নামে পরিচিত এবং শুধুমাত্র 3টি এয়ারক্রাফট নিয়ে কিন্তু শুরু করেছিল, যার একটি ছিল সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণ এবং নারীদের সংযুক্তি, এটি অবশ্যই আমাদের দেশের নারীর ক্ষমতায়ন সেটিরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। নারীর ক্ষমতায়ন বলতে আমি বলবো যে প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি লিডারশিপ এবং ডাইনামিক লিডারশিপের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ উনি প্রথম ক্ষমতায় আসার পর থেকেই সশস্ত্র বাহিনীতে নারী নিয়োগের কথা বলেন এবং উনার একটি স্বপ্ন ছিল। এই স্বপ্ন যখন সশস্ত্র বাহিনীতে বলা হলো, তখন আমি বলবো যে বাংলাদেশ নৌবাহিনী প্রথম 1999 সালে সার্কুলার দেয় যে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। তো এই যে একটা অন্যতম একটা কি বলবো এটাকে, যে এত বড় একটা চ্যালেঞ্জিং প্রফেশনে মেয়েদের, বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদেরকে অন্তর্ভুক্তি করার যে সিদ্ধান্ত হলো এবং সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদানের যে অপরচুনিটিস ক্রিয়েট হলো, এটা আমাদের জন্য এক বিশাল ব্যাপার। এটা আসলে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণ অত্যন্ত কঠিন একটি বিষয় এবং এই ফোর্সে মেয়েরা যে কাজ করতে পারবে বা সফলতার সাথে উত্তীর্ণ হবে এক সময়, এটা আসলে অনেকের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভিশনারি লিডারশিপের কারণে নৌবাহিনীতে প্রথম অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ নেওয়া হয় এবং কমিশন অফিসার হিসেবে এয়ারফোর্স এবং নৌবাহিনীতেও দুজন নেওয়া হয়। পরবর্তী বছরে কিন্তু সেনাবাহিনীতেও আপনার হচ্ছে, আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু যাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল সারা আমিরের কাছে। আমরা শুনছিলাম কিভাবে এই সুযোগটা তৈরি হলো নারীদের জন্য। সারা আমির, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে নারীরা, কমান্ডার মরিয়ম যেটি বলছিলেন যে এটি একটি কঠিন এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আসলে এই জায়গায় আসতে হয়, আপনার কাছে আমি চ্যালেঞ্জের জায়গাগুলো জানতে চাবো যে নারীরা আছেন এবং তাদের পূর্ণ আস্থা নিয়ে আছেন এবং তাদের পূর্ণ ক্ষমতা নিয়ে আছেন এবং সম্পূর্ণ তাদের দক্ষতা দেখাচ্ছেন, চ্যালেঞ্জগুলো কি কি সেটি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই যুগান্তকারী পদক্ষেপটি নেন যে লং কোর্সের সাথে, অর্থাৎ 2 বছর ট্রেনিং কমপ্লিট করে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হবে, আমিও তখন ওই স্বপ্ন দেখেই আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি। অর্থাৎ 2000 সালে যখন প্রথম এই সার্কুলারটা দেওয়া হয়, আমিও সেই ফার্স্ট ব্যাচেরই একজন। এবং আমি যদি সার্কুলার থেকে শুরু করি, যখন সার্কুলার দেওয়া হয় তখন আমাদের মাত্র 30 জনের কোটা ছিল। আমরা পরীক্ষার্থী ছিলাম 30,000, অর্থাৎ 1000-এ একজনকে বাছাই করে আমাদের 30 জন মেয়েকে সিলেক্ট করা হয়েছিল। এবং তার পরবর্তীতে যে কঠিন 2 বছরের ট্রেনিংটা পার করতে হয়েছে, আসলে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমরা অনেকেই হয়তোবা এই ধরনের শারীরিক কসরত বা যেই মানসিকতাটা প্রয়োজন হয়, কারণ ওখানে তো প্রতিদিনই একটা না একটার পর একটা কোনো ইভেন্ট জয়েন করতেই হচ্ছে, সেই হিসাব করে যে মানসিক যে মানে শক্তিশালীটা থাকার প্রয়োজন হয়, সেটার ব্যাপারে আসলে আমরা কখনো এইভাবে এক্সপোজড হইনি।
তো সেটা যখন আমাদের সামনে আসে তখন এটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল। তার পরবর্তীতে যখন আমরা 2 বছরের ট্রেনিং কমপ্লিট করে ইউনিটে আসি, তখন সব থেকে বড় হচ্ছে যে সম্পূর্ণ একটি, যেমন আমি আমার উদাহরণটাই যদি একটু বলি, যে 1000 জন একটি ইউনিটের ভিতরে আমি ছিলাম একটি মাত্র ফিমেল অফিসার। তো এটা একটা একটা না বললেও এটা এক ধরনের একটা চ্যালেঞ্জ, যে 1000 জন জাস্ট মেলের ভিতরে নিজেকে তাদের সমান করে নিজেকে প্রকাশ করাটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বাট এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সমস্যা হয়নি, কারণ সবসময়ই আমি আমার সহকর্মীদের সহায়তা পেয়েছি। সব ক্ষেত্রেই তারা আমাদেরকে পথ দেখিয়েছে, বলেছে যে কিভাবে এই কঠিন একটার পর একটা স্টেপ কিভাবে পার হয়ে যেতে হবে। এবং আমি বলবো যে মেয়েদের ভিতরে সিনসিয়ারিটি এবং ডেডিকেশনটা অনেক বেশি থাকে, যেই কারণে যখন তাদের সামনে একটা লক্ষ্য দাঁড় করিয়ে দেওয়া হয় তখন তারা যেভাবেই হোক না কেন সেটাকে অর্জন করার চেষ্টা করে থাকে। এইভাবেই চলতে চলতে আসলে ট্রেনিং সহ 20 বছর সময় পার হয়ে গিয়েছে। আর আরেকটা কথা আমি উল্লেখ করতে চাইবো এই ক্ষেত্রে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু যে আমাদের ইন্ডাকশন করেই ওনার ভিশনটাকে বন্ধ করে দিয়েছেন বা ই করছেন তা না, উনি কিন্তু এটাকে পার্সু করেছেন। অর্থাৎ আমরা কেমন করছি, আমরা কি প্রশিক্ষণ করে পরবর্তী পদের জন্য যোগ্য হচ্ছি কিনা, আমাদের ফিউচারটা কি হবে, এ ব্যাপারে কিন্তু উনি সব সময় ওনার কনসার্ন দিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, যে কারণেই কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে অবশ্যই আপনারা অবশ্যই নিজের যোগ্যতা বলে এখানে এসেছেন এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে। আমি একটু যাচ্ছি উইং কমান্ডার নাজমা সুলতানার কাছে, আপনার কাছ থেকে একটু যদি সংক্ষেপে শুনি। বিমান বাহিনীতে ধরেন চ্যালেঞ্জটা আবার অন্যরকম, কারণ একটা বিমানের মতো একটা টেকনিক্যাল ব্যাপার, আমাদের দেশের যে পুরুষতান্ত্রিক মানসিকতা গড়পড়তা মানুষের, সেখানে এটা একটা বড় একটা আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। সত্যিই বলেছেন যে বিমান বাহিনীতে বৈমানিক হিসাবে নিজেকে তৈরি করাটা সত্যি চ্যালেঞ্জ। শুধু কিন্তু বৈমানিক নয়, 2000 সাল থেকে আমাদেরও কিন্তু সর্বপ্রথম বিমান বাহিনীতে মহিলা কর্মকর্তা নিয়োগ শুরু হয়েছে এবং আমি কিন্তু আমাদের বিমান বাহিনীর একজন তৃতীয় ব্যাচের একজন কর্মকর্তা এবং আমি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার এবং এই পর্যন্ত কিন্তু আমাদের যতগুলো মহিলা কর্মকর্তা এখনো পর্যন্ত কমিশন লাভ করছে, তার মাঝখান থেকে 7 জন কিন্তু বৈমানিক হিসাবে অলরেডি কিন্তু সামরিক বৈমানিক হিসাবে কিন্তু তাদেরকে প্রকাশ করে ফেলেছে। এরই মাঝখান থেকে কিন্তু 2 জন আমাদের সাথেই মিশন করে এসছে এবং আপনারা জানেন যে কঙ্গোর মতো একটি দুর্গম জায়গায় বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে পাইলট হিসাবে ক্যাপ্টেন হিসাবে ফ্লাই করে দুর্গম জায়গায় পৌঁছেছে এবং তাদের নিজেদেরকে বৈমানিক হিসাবে পরিচিত করেছে কিন্তু সারা বিশ্বের কাছে। এবং এখনো পর্যন্ত এই নিয়োগ কিন্তু অব্যাহত রয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার একদম উদ্যম এই অনুপ্রেরণায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এই কঠিন পরিশ্রম, আপনারা বলছেন প্রশিক্ষণের কথা, প্রশিক্ষণ নিয়ে ছেলেদের পাশাপাশি নিজেদেরকে দাঁড় করিয়ে নিজেদেরকে সক্ষম হিসাবে প্রকাশ করতে পারছি, বিকজ আমরা নিজেদেরকে ভাবছি আমরা একজন সৈনিক, আমরা একজন বৈমানিক, আমরা একজন বিমান সেনা। অবশ্যই বিষয়টি হচ্ছে যে এই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এটির আসলে তাৎপর্যটা জানতে চাই। এই যে বাংলাদেশের নতুন প্রজন্মের যারা আছেন, এই প্রজন্মের যারা আছেন, তাদের জন্য কি কি অনুপ্রেরণা রাখছে এবং বাহিনীগুলোর অগ্রযাত্রায় কি ভূমিকা রাখছে। আমি প্রথমে যাচ্ছি উইং কমান্ডার নাজমা সুলতানার কাছে, আপনার কাছে একটু জানতে চাই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য। ধন্যবাদ আপনাকে। বাঙালি জাতির ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমরা কিন্তু একদমই শূন্য হাতে একটি যুদ্ধ জয় করেছি। আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে আমাদের দেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, থেমে থাকেনি কিন্তু সশস্ত্র বাহিনীর কেউ। সবাই কিন্তু সাধারণ জনগণের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে 25শে মার্চের ঘটনার পর থেকে একসাথে যুদ্ধের ময়দানে নেমেছে এবং যুদ্ধ করে আমাদের দেশের এই জয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। এবং এটা কি শুধু খুব সহজ কিন্তু ছিল না। আমাদের 21শে নভেম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। কিভাবে এটা হলো? এই 21শে নভেম্বরে সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিত হয়ে একটি মুক্তিযুদ্ধকে সশস্ত্র করে তুলেছিল, সম্মিলিত আক্রমণ করে তুলেছিল পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে।
তৈরি হয়েছিল একটি সেনাবাহিনী, একটি নৌবাহিনী এবং একটি বিমান বাহিনী। আমি যদি বলি বিমান বাহিনীর কথা, আমাদের 28শে সেপ্টেম্বর কিন্তু বিমান বাহিনীর জন্ম হয়েছে ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে। অনলি আমি আপনাকে প্রথমে একবার বলেছিলাম যে 3টি মাত্র এয়ারক্রাফট নিয়ে, যে এয়ারক্রাফট গুলো কিন্তু একদমই যুদ্ধ উপযোগী কখনোই ছিল না, সেই এয়ারক্রাফট গুলোকে আমাদের কিছু সংযোজন বিয়োজন করে তারপর কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয়েছে যুদ্ধের জন্য। এবং এই 3টি এয়ারক্রাফট দিয়ে সর্বপ্রথম যে 3রা ডিসেম্বর বাংলার আকাশে বিমান বাহিনীর যে পদযাত্রা শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু বিমান বাহিনী থেমে থাকেনি। এবং এই 21শে নভেম্বর হচ্ছে এমন একটা দিন, যে দিনে আমাদের 3 বাহিনী একসাথে শুধু আকাশে নয়, স্থলে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সব জায়গায় কিন্তু তারা তাদের নিজেদেরকে স্থান করে নিয়েছে। কিভাবে শুরু হয়েছিল? একদমই শূন্য হাতে। আমরা আমাদের একদম শূন্য হাত থেকে শুরু করে আজকে পর্যন্ত এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে আছে অনেক দেশ রক্ষার, সার্বভৌমত্ব রক্ষা করার মতো আমাদের যোগ্যতা আমরা কিন্তু অর্জন করে ফেলেছি। এবং এই যে চেতনা, আমি আমার এখনকার প্রজন্মের কাছে যদি বলি যে কিভাবে আমাদের এই শুধুমাত্র মনোবল নিয়ে এবং প্রশিক্ষণ, আজকে তো আমরা প্রশিক্ষিত হচ্ছি, প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছি, এবং একটি মুক্তি বাহিনীকে আমরা যেভাবে একটি সুশিক্ষিত হানাদার বাহিনীর সাথে লড়াই করে 9 মাসের যুদ্ধে আমরা নিজেদের বিজয় নিয়ে এসেছি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের মনোবল এবং আমাদের দেশপ্রেম থেকে এসছে। আমরা সেভাবে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সারা আমিরের কাছে একই বিষয়ে জানতে চাই। তার পাশাপাশি আপনার কাছে একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে প্রশিক্ষণের কথা আমরা শুনছিলাম, উইং কমান্ডার নাজনা সুলতানা বলছিলেন, প্রশিক্ষণের বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। এখন আমাদের প্রশিক্ষণ কোন পর্যায়ে প্রশিক্ষণ পাচ্ছে, বিশেষ করে সেনাবাহিনী, এবং সেই প্রশিক্ষণকে যদি আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাখি, তাহলে আমাদের প্রশিক্ষণ বা আমাদের বাহিনীকে আপনি কোন জায়গায় রাখবেন? ধন্যবাদ আপনাকে। সশস্ত্র বাহিনী দিবস বা 21শে নভেম্বর আমাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি আসলে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং এটি আসলে আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দান করার জন্য একটি বড় উদাহরণ, যে এই দিনেই আমরা 3 বাহিনী একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। এবং এখানে উল্লেখ্য যে 3রা ডিসেম্বর কিন্তু মিত্র বাহিনী আমাদের সঙ্গে যোগদান করে এবং 21শে নভেম্বরের পরে মাত্র 24 দিনের ভেতরে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি আসি, যে বাংলাদেশ সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়নের যে প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, সেটা যে শুধুমাত্র ইকুইপমেন্ট অথবা আমরা যেটা আলোচনা করলাম যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ক্ষেত্রেই শুধুমাত্র বৃদ্ধি পেয়েছে তা না, এটি কিন্তু সমস্ত ক্ষেত্রেই এই আধুনিকায়নের ছোঁয়াটি রয়েছে। সেটি যুক্ত হয়েছে আমাদের প্রসারণার মাধ্যমে, অর্থাৎ আমাদের নতুন ডিভিশন বৃদ্ধি পেয়েছে, আমাদের 3টায় সেনা নিবাস বৃদ্ধি পেয়েছে, আমাদের ট্রান্সফরমেশন হয়েছে, অর্থাৎ 2টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন প্যারা কমান্ডো ব্যাটালিয়নে রূপান্তরিত হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, 8টি ইউনিট 8টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কিন্তু মেকানাইজ অথবা যান্ত্রিক ব্যাটালিয়নে রূপান্তরিত হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে এই রূপান্তরটা কিন্তু শুধুমাত্র জাস্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে রূপান্তর করলেই হচ্ছে না, তার সাথে কিন্তু এই রিলেটেড যে প্রশিক্ষণগুলো প্রয়োজন, এই সম্পর্কিত সমস্ত প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে যেই ধরনের প্রশিক্ষণের জন্য প্রয়োজন, যুগোপযোগী যে প্রশিক্ষণগুলো আসছে, অর্থাৎ যেই নতুন ইকুইপমেন্টগুলো আসছে, এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করার জন্য যে নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন হচ্ছে, সেগুলোও কিন্তু এখানে সংযোগ করা হচ্ছে। এবং বাংলাদেশের সেনাবাহিনীর বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের লেভেলটা যদি আমি একটু বলি, যে আমি যেখানে যেই ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, এটা তো খুবই উঁচু মাত্রার একটি প্রতিষ্ঠান যেখানে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। অ্যাট প্রেজেন্ট আমি যেখানে এখানে প্রশিক্ষক হিসেবে ডিএস ডাইরেক্টিং স্টাফ হিসেবে আছি, এখানে অলরেডি 44 জন বিভিন্ন দেশের মিড লেভেল মিড ক্যারিয়ার কোর্স করার জন্য বিভিন্ন বৈদেশিক অফিসাররা কিন্তু এখানে রয়েছেন। তার সাথে আরো বাংলাদেশি স্টুডেন্ট 182 জন স্টুডেন্ট মিলে 226 জন স্টুডেন্টকে কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি। অবশ্যই স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যাচ্ছি কমান্ডার মরিয়ম আক্তারের কাছে। আপনার কাছে জানতে চাই যে নৌবাহিনীর ধরেন স্বাধীনতার প্রায় 50 বছর পার হয়েছে, আজকের নৌবাহিনী কোন জায়গায় আছে আপনার কাছে জানতে চাই। আধুনিকায়নের দিক থেকে বলেন বা প্রশিক্ষণের দিক থেকে বলেন বা অন্যান্য দক্ষতায় আমরা কোন পর্যায়ে পৌঁছেছি? ধন্যবাদ আপনাকে।
আমাদের নৌবাহিনী আজকে অত্যাধুনিক নৌবাহিনীতে রূপান্তরিত হতে যাচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের নৌবাহিনীতে আরো নতুন 2টি ফ্রিগেট যোগ হয়েছে। আমি একটু পিছন থেকে যদি বলি যে আপনারা জানেন যে শূন্য হাতে নৌবাহিনী যাত্রা শুরু করেছিল এবং নৌবাহিনীর যাত্রা হয়েছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। এখানে আমাদের এর আরো একটু আগে যাচ্ছি আমি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানেন যে 6 দফা আন্দোলনের একটি দফা ছিল যে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর হবে ঢাকায় অবস্থিত হতে হবে। তার একটি দফা ছিল এটা, এবং এই পরবর্তীতে প্রতিরক্ষা নীতিতে বাংলাদেশকে স্বনির্ভর করা। তার পরবর্তীতে আসলো যুদ্ধ শুরু হয়ে গেল যখন 7ই মার্চের ভাষণের পর দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা যুদ্ধে যোগদান করে। ওই সময় শেখ মুজিবুর রহমান আমাদের পদ্মা ও পলাশ দুটা জাহাজ দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজকে যদি 2টা জাহাজ থেকে আমরা চিন্তা করি, আজকে আমাদের 100+ শিপ, 100-র বেশি যুদ্ধ জাহাজ রয়েছে। এবং এর পরবর্তীতে আমাদের সাথে যোগ হয়েছে 1996 সালে আপনি জানেন দক্ষিণ কোরিয়া থেকে একটি ফ্রিগেট বানজা বঙ্গবন্ধু যোগ হয়েছে। 2011 সালে আমাদের হেলিকপ্টার যোগ হয়েছে, 2013-তে যোগ হয়েছে এমপিএ, এবং 2017 লাস্ট আমাদের 2টি সাবমেরিন যোগ হয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 20 বছরে আমরা একমাত্রিক নৌবাহিনী থেকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই যে জাহাজগুলো নিয়ে আসছি এগুলো এখন রিপেয়ার, মেনটেন্যান্স এবং সমুদ্র সীমা নিরাপত্তা রক্ষার্থে পরিচালনার জন্য যে আধুনিক ট্রেনিং দরকার বা প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণগুলো কিন্তু আমাদের নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে এসে টেকনোলজি আমাদের দেশে নিয়ে আসছে। এখন আমাদের একটি স্বনির্ভর এবং একটি বিএন ডকইয়ার্ড আছে যেটা আমরা রিপেয়ার মেইনটেনেন্স করছি। সো আমাদের নৌবাহিনী আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখেছি বিভিন্ন সংকটে দুর্যোগে জীবন বাজি রেখে সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকেছে, ব্যতিক্রম হয়নি এই করোনা মহামারীর সময়ও। তখন আমরা দেখেছি তারা প্রাণের ভয় তুচ্ছ করে মানুষের পাশে থেকেছে। আমরা খুব সংক্ষেপে যদি একটু জানতে চাই আপনাদের কাছে যে এই বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন। আমি যাচ্ছি প্রথমে কমান্ডার মরিয়ম আক্তারের কাছে। আমাদের সময় খুবই অল্প, একটু যদি সংক্ষেপে বলেন। আপনারা জানেন যে কোনো দুর্যোগ মুহূর্তে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে যখনই ডাকা হয় আমরা সব সময় সাধারণ মানুষের পাশে চলে যাই, কারণ এটা আমাদের দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা। আমরা জানি আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের মানুষও আমাদেরকে ভালোবাসে। আপনারা সবসময় জানেন দুর্যোগে সশস্ত্র বাহিনী আপনাদের পাশে, যেহেতু দ্রুততার সাথে বলতে বলেছেন, এই জন্য আমি প্রেজেন্ট করোনা মহামারীর ব্যাপারে বলবো। করোনা মহামারীতে যেখানে দেখবেন যে উপকূলীয় এলাকায় যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ বা কোনো বাহিনী পৌঁছাতে পারে না, নৌবাহিনী তার জাহাজ নিয়ে এই উপকূলীয় এলাকার দুস্থ মানুষদেরকে ত্রাণ বিতরণে চলে যায়। এই বছরও গিয়েছে, এবার 25টি যুদ্ধ জাহাজ ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত ছিল। আমরা একটু লেফটেন্যান্ট কর্নেল সারা আমিরের কাছ থেকে শুনে আসি, আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, মানুষের পাশে থাকা। জি, আমি করোনার যদি উদাহরণটা বলি, শুধু এটার ক্ষেত্রেই বলবো যে 24শে মার্চ থেকে যখন আমাদের দেশে লকডাউন বা করোনার ব্যাপারে বেশ কনসার্ন শুরু হলো গভর্নমেন্ট লেভেল থেকেই, তখন থেকেই কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী, শুধু সেনাবাহিনী না, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ডেপ্লয়েড রয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা জনপ্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি যে জনসচেতনতা যেন বৃদ্ধি করা যায় এবং এ ব্যাপারে মানুষ যেন আরো বেশি সচেতন হয় এবং তারা তাদের নিজস্ব খেয়াল এবং এই যে ভাইরাসটার ব্যাপারে যেন আরো বেশি সতর্ক হতে পারে, সেই ব্যাপারে কিন্তু আমরা এখনো কাজ করে যাচ্ছি। এই যে আমি আপনাদের এই যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, এই মুহূর্তেও কিন্তু কিছু অফিসার বা কিছু সৈনিক এখনো কিন্তু তারা কোথাও না কোথাও টহল দিচ্ছে বা কোনো কাজ করছে করোনার মোকাবেলা করার জন্য। আমি যাব উইং কমান্ডার নাজমা সুলতানের কাছে, আপনার কাছে শুনতে চাই আপনাদের অভিজ্ঞতা। জি, এই আপনি খুব সংক্ষিপ্ত আকারে বলতে বলেছেন, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলি যে আমাদের বিমান বাহিনী কতদূর পৌঁছে যাচ্ছে, যেখানে আসলে পৌঁছে যাওয়াটা অনেক বেশি
দুঃসাধ্য সেখানেই কিন্তু পৌঁছে যাচ্ছে। এই করোনা কোভিড-19 সিচুয়েশনের সময় আপনারা জানেন যে প্রথমে চীন দক্ষিণ কোরিয়া থেকে যে চিকিৎসার সরঞ্জামগুলো নিয়ে এসেছে, তা কিন্তু বিমান বাহিনীর পরিবহন বিমান কিন্তু চীনে এবং দক্ষিণ কোরিয়াতে প্রথমেই অবতরণ করেছে এবং সেখান থেকে আমাদের কোভিডের সরঞ্জামগুলো নিয়ে এসেছে। আবার আমাদের দেশের নাগরিক যেখানে যেখানে আটকে ছিলেন, সেখান থেকে মালয়েশিয়া থেকে বলেন, মালদ্বীপ থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের দেশের নাগরিককে বাংলাদেশে নিয়ে এসেছে এবং বাংলাদেশ থেকে কিন্তু যারা বিভিন্ন দেশের নাগরিক আমাদের দেশে আটকে ছিলেন তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। শুধু এখানেই না, বিভিন্ন জায়গায় আপনি যেটা সারা বললেন যে জনসচেতনতা বৃদ্ধি করার যতগুলো কাজ তা কিন্তু আমাদের বিমান বাহিনীও পাশাপাশি করে যাচ্ছে, ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। সব জায়গায় কিন্তু বিমান বাহিনী কাজ করে যাচ্ছে সমানভাবে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এইচএসপিকে সাথে থাকার জন্য ধন্যবাদ।